বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ বা সুন্দর ঘটনা ঘটে গেছে। এর মানে তুমুল সম্ভাবনা তৈরি হয়েছে। হ্যাঁ, এই সম্ভাবনাটাকে সত্যিকার অর্থে কাজে লাগাতে আগে আরেকটা সুসংবাদ দেয়া নেই। এখন এই যে সিদ্ধান্তটা, এটা সে মেনে নিতে পারবে না যে আমাদের ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ঘটে কিছু থাকতে হয়, ঘটে কিছু থাকতে হয়। আর চাওয়ালার আর নোবেলালারও তো একটা তফাৎ থাকতে হবে পৃথিবীতে। হায় হায়, আল্লাহ যদি ইংলিশ সরকারকে না আনতো কবে তো রয়ে যেতেন যে আপনারা। কারণ আপনাদের হুতাশ দেখা মনে হয় যে আপনাদের অঙ্গরাজ্য হারায় ফেলাইছেন। কলকাতার সাথে একটা অঙ্গরাজ্য বাংলাদেশ, ওইটা হারায় ফেলাইছেন। খেলা ফাইনাল। দুঃসংবাদ আওয়ামী লীগের জন্য এবং ভারতের জন্য। খেলা শেষ। অনেক চেষ্টা করেছেন, অনেকভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানোর পরেও খেলা কিন্তু শেষ। It's a great news for Bangladesh and it's a bad news for Awami League. এক স্টারলিংক দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কানেক্ট হয়ে গেছে আমেরিকার সাথে, ট্রাম্পের সঙ্গে, ইলন মাস্কের সঙ্গে। ডক্টর ইউনূসের এই বুদ্ধিমত্তায় স্টারলিংক থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে অথবা আউট হয়ে গেছেন নরেন্দ্র মোদী। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হবে না, মানে হবে না, চাই না, হওয়া উচিত না, এগুলি না, কিন্তু হবে না। কেন হবে না? লজিকটা কি? তার মানে আপনাদের মতলব হলো সবগুলিতে আপনারা আপনাদের লোককে গায়ের জোরে হোক, ছলে বলে কৌশলে নির্বাচিত করে নিয়ে আসবেন। নরেন্দ্র মোদী ভাবছিল যে এক ঢিলে দুই পাখি মারা, কিন্তু দুটোই পানিতে গেল। নরেন্দ্র মোদী কিন্তু ফাটা বাসে আটকে গেল। কিভাবে আটকে গেল? এবং মোদী কিন্তু অনেকটা কাচুমাচু করে বাধ্য হয়েছে। ভারতে খুলে ফেলছেন নরেন্দ্র মোদীর ধুতি। ডক্টর ইউনূসের আকর্ষণীয় চাঞ্চল্যকর, শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের পলিসির কাছে নরেন্দ্র মোদী এখন টালমাল হয়ে গিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত। এইমাত্র পাওয়া তাজা এবং এরকম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ ভিডিওর অংশ বেশি দেখে বুঝেই গেছেন কতটা চাঞ্চল্যকর হতে চলেছে আজকের এই ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। যদি আজকের এই ভিডিওটি সামান্য পরিমাণে স্কিপ করেন তাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করে ফেলবেন। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি মোবাইল স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। মাস্কের স্টারলিংক, এক স্টারলিংক দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কানেক্ট হয়ে গেছে আমেরিকার সাথে, ট্রাম্পের সঙ্গে, ইলন মাস্কের সঙ্গে। আর ডক্টর ইউনূসের এই বুদ্ধিমত্তায় স্টারলিংক থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে অথবা আউট হয়ে গেছেন নরেন্দ্র মোদী। আপাতত এটাই মনে হচ্ছে, যার কারণে ভারত ঠিক ব্যাখ্যা দিতে পারছে না। আজকে দেখলাম ভারতীয় গণমাধ্যমগুলোতে এই যে বাংলাদেশ ইস্যুতে তাদের অর্জনটা কি, সেই অর্জনের ব্যাপারে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কিচ্ছু নাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছেন যে ট্রাম্পের ওখানে একটা পক্ষ সুবিধা দিতে গিয়েছিল, কিন্তু তারা সেটা ব্যর্থ হয়েছে। এটা বোঝাই যাচ্ছে যে তিনি দেশের নামও বলেননি, ব্যক্তির নামও বলেননি। একটি পক্ষ ট্রাম্পের কাছে গিয়ে সুবিধা করতে পারেনি। তার মানে বোঝাই যাচ্ছে যে এটা দিনের মতন পরিষ্কার। যেহেতু পণ্ডিত ব্যক্তিরা বা একটু যারা মানসম্পন্ন, তারা কখনো দেশ ব্যক্তি বলেন না, আকার ইঙ্গিতে বলেন। এটা শেখ হাসিনা বললে হয়তো একদম সরাসরি নাম ধরে বলতো আর কি। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সেই সৌজন্যতা রক্ষা করেছেন। এটার নিয়ে আজকে প্রথম আলোর একটি রিপোর্ট, আর এই স্টারলিংকের যে সেবা, ইন্টারনেট সেবা নিয়ে আলোচনার ব্যাপারে চ্যানেল 24-এর একটা বিস্তারিত আলোচনা দেখছে। যে এই আলোচনায় ডক্টর খলিলুর রহমান, রোহিঙ্গা সংকট এবং অগ্রাধিকার বিষয়ক যেই প্রতিনিধি তিনি ছিলেন, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং স্পেস এক্স এর পক্ষে ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার ও গ্লোবাল এনগেজমেন্টের অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথ সহ উপস্থিত ছিলেন। আলোচনা অধ্যাপক ইউনূস এবং ইলন মাস্ক স্টারলিংকের স্যাটেলাইট যোগাযোগে বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী যুবক, গ্রামীণ ও পিছিয়ে পড়া নারী এবং প্রত্যন্ত অঞ্চলের কমিউনিটির রূপান্তরমূলক প্রভাবের উপর জোর দেন। এছাড়া কম খরচে কিভাবে উচ্চগতির ইন্টারনেট সংযোগ বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক উন্নয়নে ক্ষমতায়ন, অনুন্নত অঞ্চলে এবং এর লাখ লাখ ক্ষুদ্র উদ্যোক্তাকে জাতীয় সীমানার বাইরেও প্রবেশাধিকার দিতে পারে, সে বিষয়ে তারা আলোচনা করেন। ইউনূস বলেছেন, বাংলাদেশের অবকাঠামোগত স্টারলিংকের সংযোগ লাখ লাখ মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং দেশকে বিশ্বব্যাপী ডিজিটাল অর্থনীতিতে আরো ঘনিষ্ঠভাবে সংহত করবে। তিনি বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে প্রযুক্তি চালিত সামাজিক এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্ণ সম্ভাবনা উন্মোচন করতে মাস্কের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা বলেন, স্টারলিংক হবে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের একটি সম্প্রসারণ, যা গ্রামের নারী এবং যুবকদের বিশ্বের সাথে সংযুক্ত করার পথপ্রদর্শক হতে পারে। তারা বিশ্ব নারী এবং শিশু এবং বিশ্ব উদ্যোক্তা হয়ে উঠবে। জবাবে স্টারলিংক দারিদ্র্য বিমোচনে এর বৈশ্বিক প্রভাব স্বীকার করে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ মডেলের প্রশংসা করেন। মাস্ক বলেন, তিনি বহু বছর ধরে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ভিলেজ ফোনের কাজের সাথে পরিচিত ছিলেন। স্টারলিংকের মতো প্রযুক্তিগত অগ্রগতিগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশে উদ্ভাবন, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তিকে আরো এগিয়ে নিতে পারে বলে নিজের আস্থা ব্যক্ত করেন। জাতীয় উন্নয়নে এই উদ্যোগের তাৎপর্য তুলে ধরে অধ্যাপক ইউনূস স্টারলিংক পরিষেবার সম্ভাব্য প্রবর্তনের জন্য ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। মাস্ক তাতে ইতিবাচক সাড়া দেন, বলেন, আমি এর অপেক্ষায় আছি।
এদিকে প্রথম আলোর আরেকটি রিপোর্টে আছে ইলন মাস্কের স্টারলিংক বাংলাদেশে এলে সুফল কি হবে, কত খরচ হবে। আচ্ছা, প্রশ্ন হলো স্টারলিংক বাংলাদেশে এলে কি সুফল পাওয়া যাবে, এর একটা উত্তর প্রথম আলোতে আছে যে প্রযুক্তি খাতের সংশ্লিষ্টরা বলছেন স্টারলিংক বাংলাদেশে এলে দুর্গম এলাকায় খুব সহজে উচ্চগতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে। ফলে ইন্টারনেট সেবার ক্ষেত্রে গ্রাম ও শহরের পার্থক্য বুঝে যাবে। গ্রামে বসে উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করে ফ্রিল্যান্সিং সহ ইন্টারনেট ভিত্তিক কাজ করতে পারবেন তরুণরা। দুর্যোগের পর দ্রুত যোগাযোগ প্রতিস্থাপনে বড় ভূমিকা রাখতে পারে স্টারলিংক। আরেকটি সুবিধা হলো গোপনীয়তা রক্ষা করে, যোগাযোগ রক্ষা করে স্টারলিংক। অবশ্যই স্টারলিংক ইন্টারনেট ব্যয়বহুল, সাধারণ মানুষের পক্ষে তা ব্যবহার করা কঠিন। তবে বলছেন যে দেশে বিদ্যমান ইন্টারনেট সেবার মান নিয়ে সমস্যা রয়েছে। স্যাটেলাইট সেবা এলে যারা মানসম্পন্ন ইন্টারনেট চান তাদের জন্য বিকল্প সুযোগ তৈরি হবে। তার মানে খুবই মানসম্পন্ন একটা স্যাটেলাইট। এটা অধ্যাপক BM মাইনুল হোসেন, বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক, তিনি বলছেন যে স্টারলিংক স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা দেয়, তার দিয়ে তার সংযুক্ত করতে হয় না। তাই স্টারলিংকের মাধ্যমে দুর্গম অঞ্চলে ইন্টারনেটের আওতায়, দুর্গম অঞ্চল ইন্টারনেটের আওতায় আনা যাবে। যাক, বোঝা যাচ্ছে এটা তো খুবই ইলন মাস্কের প্রতিষ্ঠান, তো আর যেন তেন না। তবে এর একটা রাজনৈতিক দিক হলো, এটা তো একটা এমন একটা সময় ডক্টর ইউনূস ইলন মাস্ককে আমন্ত্রণ জানিয়েছে যখন ঠিক নরেন্দ্র মোদী একেবারে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের ঠিক আগ মুহূর্তে। সুতরাং এটার একটা রাজনৈতিক দিক আছে। সেই রাজনৈতিক দিক হলো স্টারলিংকে বেশ মোটামুটি ভালোভাবেই যুক্ত করতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর অন্যদিকে স্টারলিংকের একটা সংযোগে বা বিচ্যুতিতে অনেকটা আরেক প্রান্তে পড়ে গেলেন নরেন্দ্র মোদী। এটি হচ্ছে একটা রাজনৈতিক একটা ফলাফল, এটা বলা যায়। দর্শক, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হবে না, মানে হবে না, চাই না, হওয়া উচিত না, এগুলি না, কিন্তু হবে না। কেন হবে না, লজিকটা কি? অথবা কেন হবে, লজিকটা কি? কেউ কিন্তু লজিক দেয় না, কেউ কিন্তু কারণটা, আমি অনেক খুঁজেছি গত কয়েকদিনে, কেউ কারণটা বলে না। বিএনপির এক কথা, আগে জাতীয় নির্বাচন, তার আগে নির্বাচন হবে না। হ্যাঁ, বিএনপির একজন একটা লজিক দিয়েছেন, সেই লজিকটা দিয়ে বলেছেন বিএনপির অনেক নেতা, ওটা নাম ধরে আমি পাইনি, আমি একটা পত্রিকার একটা রিপোর্ট পড়লাম, সেখানে লেখা হয়েছে যে বিএনপির অনেক নেতা মনে করেন স্থানীয় সরকার নির্বাচন আগে হলে সেই জনপ্রতিনিধিদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন দল গঠনের ক্ষেত্রে তৃণমূলের ভিত্তি হিসাবে ব্যবহার করার চেষ্টা হতে পারে। কারণ যেহেতু নতুন দল গঠনের সরকারের সহযোগিতা থাকতে পারে এমন অভিযোগ রয়েছে। মানে মোট কথা হলো, যদি আগে স্থানীয় সরকার নির্বাচনটা হয়ে যায় তাহলে ছাত্রদের যে নতুন দল গঠন হচ্ছে সেই দল গঠনের ক্ষেত্রে এই নির্বাচিত স্থানীয় সরকারের যারা নাকি লিডার হবেন তারা সরকারকে হেল্প করবেন এবং নতুন দলটাকে হেল্প করবেন। এই জন্য বিএনপি নির্বাচন চায় না। মানে এত হাস্যকর যুক্তি এত বড় একটা দল কি করে দেয়, এটা আমি বুঝি না। এটা আমি বুঝি, এটা আমার বুঝে আসে না। আমি নিজে পার্সোনালি মনে করি যে আমরা কেন একটা অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন চাই, এই কথাটাকে পরিষ্কার করেন। গত 16 বছর ধরে বিএনপি কিন্তু একটা কথা বলে এসেছিল যে একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান না। কেন চান? মূল ফর্মুলাটা কি? কারণ ওনারা মনে করেন যদি সরকারে যে থাকে সে চাইলে নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারে। সরকার চাইলে, নির্বাচন কমিশন যেমনই হোক না কেন, সরকার চাইলে নির্বাচন কমিশনকে প্রভাবিত করতে পারে, নির্বাচনকেও প্রভাবিত করতে পারে। যে কারণে তারা সবাই নির্বাচনটা একটা অন্তর্বর্তীকালীন অথবা তত্ত্বাবধায়ক অথবা নির্দলীয় সরকারের অধীনে হোক, এটা তারা সবসময় চেয়ে এসেছে। জামাত চেয়েছে, বিএনপি চেয়েছে, আওয়ামী লীগ তারা সবাই চেয়েছে। গত 15 বছর ধরে বিএনপি এটাকে আন্দোলন করছে। তাহলে ভাই, স্থানীয় সরকারের জন্য এই ফর্মুলা প্রযোজ্য হবে না কেন? স্থানীয় সরকারও তো একটা দলীয় সরকার প্রভাব বিস্তার করতে পারে। তো কেন স্থানীয় সরকারও একটা নির্দলীয় সরকারের অধীনে হবে না এই নির্বাচনটা? কেন হবে না বলেন, ব্যাখ্যা করেন। এই প্রশ্নটা আমি বিএনপি নেতাদের কাছে করছি। তার মানে আপনাদের মতলব হলো যে আপনারা যখন নির্বাচিত হবেন, হওয়ার পর পুরো স্থানীয় সরকারে যা আছে, এই সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, সবগুলিতে আপনারা আপনাদের লোককে গায়ের জোরে হোক, ছলে বলে কৌশলে নির্বাচিত করে নিয়ে আসবেন। তাহলে আপনাদের সঙ্গে আওয়ামী লীগের মতলবের পার্থক্যটা কোথায়? আপনাদের একই লাইনের লোক রে ভাই। ওই যে একটা স্লোগান মাঝখানে যে 1 স্বৈরাচার গেছে, আরেক স্বৈরাচার আসতে যাচ্ছে, স্লোগান তো দেখা যাচ্ছে খুব একটা ভুল না। এই মতলবের কি অর্থ আছে এটা আমাকে বোঝান। হ্যাঁ, আপনি বলতে পারেন স্থানীয় সরকার নির্বাচন হলে পরে এই জাতীয় নির্বাচনটা পিছিয়ে যাবে কিনা, কি কারণে পিছাবে? আপনি ওইভাবে শর্ত দেন যে ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে হবে, তার আগে যদি তারা পারে করে দেয়। কারণ স্থানীয় সরকার নির্বাচন তার দলীয় কোনো নির্বাচন না, এটা নির্দলীয় নির্বাচন। নির্দলীয় নির্বাচন হয়ে যাক, অসুবিধাটা কি? এতে বরং দুটো লাভ হবে। দুটো লাভ কি? এই সরকার এবং এই নির্বাচন কমিশন আসলেই একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারে কি পারে না সেটা আমরা বুঝতে পারবো। এটা একদিনে না হয়, আপনি 2 ধাপে করেন, 3 ধাপে করেন, তাহলে তারা একটা কাজের মধ্যে থাকলো। এইটা হলো আপনার মাত্র হলো এই মাস, ফেব্রুয়ারি মাস, এপ্রিল, মে, জুন, জুলাইয়ের মধ্যে 3টা নির্বাচন আপনি সবগুলো করে ফেলেন। সিটি কর্পোরেশন করেন, পৌরসভা করেন আরেক ধাপে, আর ইউনিয়ন পরিষদ 2-3 ধাপে করলেন, অসুবিধাটা কি?
জুলাই আগস্টের মধ্যে সব নির্বাচন হয়ে যাবে। এতে কি হবে, এই নির্বাচন কমিশন নির্বাচন করার ক্ষেত্রে একটা ওয়ার্ম আপ মতো অবস্থায় তারা চলে যাবে। তারা একটা প্র্যাকটিসের মধ্যে থাকবে যে নির্বাচনটা তারা ভালোভাবে করতে পারে, তাদের একটা পরীক্ষা হয়ে যাবে, সরকারেরও একটা পরীক্ষা হবে। কেন করবেন না আপনি এটা করেন। হ্যাঁ, বিএনপি আরেকটা দাবি করতে পারে, সেই দাবিটা কি করতে পারে যে তাহলে ছাত্র উপদেষ্টা যারা আছে তাদেরকে সরাই দিতে হবে, কারণ তারাও এখানে থেকে এদের উপর প্রভাব বিস্তার করবে। বিশেষ করে এলজিআরডি মিনিস্ট্রিতে যে একটা ছাত্র প্রতিনিধি আছে তাকে তো সরাইতেই হবে, কারণ উনি যদি এলজিআরডি মিনিস্ট্রিতে থাকেন তাহলে তার আন্ডারেই তো সবগুলো স্থানীয় সরকার, কাজে ওটাকে সরাইতে হবে, ওনাকে চেঞ্জ করতে হবে। ওই যে ওনার বাবা যে বাহাদুরি করে বলে মুরাদনগরে যায় যে সবচেয়ে বড় মন্ত্রণালয় আমার ছেলের হাতে, এটা বলা বন্ধ করতে হবে ভাই। অলরেডি বলাবলি শুরু হয়ে গেছে, এটা বন্ধ করতে হবে, এটা বন্ধ করে দেন। সহজ হিসাব, নির্বাচনে আমি তো মনে করি এখনই ইমিডিয়েট এই 3 জন ছাত্র উপদেষ্টাকে উপদেষ্টা পরিষদ থেকে বের করে দেওয়া উচিত। এই ডক্টর ইউনূসের উচিত এটা, যদি ছাত্ররা দল করে। আর যদি ছাত্ররা দল না করে থাকুক, আরও 10টাকে আনেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু দল করবেন আবার এখানে বসে নিয়ে কলকাঠি নাড়বেন, আর আপনি বাপ যে বলবো যে আমার পুরা এখানে মসজিদে 10 লাখ টাকা দিছে, অমুক করছে তমুক করছে, আমার পুরা যদি ভোট করে ভোট দিবেন, এই সমস্ত ভাই আমরা এই দেশের লোক শুনতে রাজি না। আপনি যেই হন না কেন রাজি না, এইটাকে মাথায় রাখতে হবে। এটা বলেন, কিন্তু আপনি স্থানীয় সরকার নির্বাচন চান না, হতে দেবেন না, এটা বলার ইতিহাস আপনাকে কে দিল? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, এই কথার জবাবটা আপনি আমাকে দেন। এখনও তো ক্ষমতায় আসেন নাই। আপনি যে বললেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে না, এই ইতিহাস আপনাকে কে দিয়েছে? বলা হবে না মানে কি? আপনি কি ডিসিশন মেকার? আপনি বলতে পারেন আপনারা চান না, বলতে পারেন আমরা চাই না, তবে কি কারণে চান? যখন আপনার একটা পলিটিক্যাল পার্টি যখন বলবে আমরা চাই না, তখন ওই পলিটিক্যাল পার্টিকে ক্লিয়ার করতে হবে জনগণের সামনে যে আপনারা কেন চান না। ইউ হ্যাভ টু এক্সপ্লেইন। আপনি অথরিটি না, ক্ষমতায় যান নাই, এখনই অথরিটি দেখাচ্ছেন, যখন যাবেন তখন আপনি অথরিটি না, মাথায় রাখতে হবে। জনগণ হলো সোল অথরিটি। গণতন্ত্রের কথা বলবেন আর আচরণ করবেন স্বৈরতন্ত্রের মতো, এটা হয় না ভাই, এটা হয় না। আর জামাত ইসলাম যে দাবিটা করেছে, আমি জামাত ইসলামের দাবির সঙ্গে আমার দাবি মিলে যাচ্ছে। জামাত ইসলামকেও বলবো দাবিটা যেন গণতান্ত্রিক কারণে হয়, কোনো মতলবী কারণে না হয়। মতলবী কারণের দাবি ভালো না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যতদিন আছে ততদিন উনি আপনাদের জন্য হুমকি। এটা আপনারা বুঝা ফেলাইয়া বহু চেষ্টা করছেন বাংলাদেশের ভিতরে ভিতরে এই দেশকে পঙ্গু করার জন্য, ইউনূস সরকারকে ফেলে দেওয়ার জন্য। হায় হায়, আল্লাহ যদি ইউনূস সরকারকে না আনতো কবেই তো লয়ে যেতেন যে আপনারা। কারণ আপনাদের হুতাশ দেখা মনে হয় যে আপনাদের অঙ্গরাজ্য হারায় ফেলাইছেন। কলকাতার সাথে একটা অঙ্গরাজ্য বাংলাদেশ, ওইটা হারায় ফেলাইছেন। আরে ভাই, আমরা একটা স্বাধীন দেশ, আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। আমাদের আসামি আপনাদের দেশে পলাতক, সে আসামি আমরা আনবো। দেখুন আপনি কেমনে ঠেকান, দেখুন। যুদ্ধ বাজিতে চাইবেন, পারবেন না, কারণ আপনি বুদ্ধিমান। আপনি বুদ্ধিমান না হইলো মোদিজি, আপনার আশেপাশে যে অ্যাডভাইজার গুলো আছে, যদি ইয়াং অ্যাডভাইজার থাকে তাহলে এক কথা, বুড়ো বুড়ো অ্যাডভাইজার থাকলে আরেক কথা। আমার মনে হয় ইয়াং অ্যাডভাইজার না থাকলে নিয়ে নেন। আমাদের দেশে ইউনূস সাহেব যেভাবে নিয়ে নিছে, ওই ইয়াং অ্যাডভাইজার আপনাকে কি পরামর্শ দিবে জানেন? যে স্যার, কোন রকম ভেজালে যায় না, আপনি এদিকে বাংলাদেশে ভেজাল করবেন, বাংলাদেশের দেশের সাথে আমাদের লম্বা বর্ডার, এদিক থেকে এরা যদি অত্যাচার আরম্ভ করে, এরা যদি হানা দেওয়া আরম্ভ করে, এরা যদি গুতাগুতি আরম্ভ করে, 7 সিস্টার চলে যাবে। ওদিক থেকে শুরু করবে পাকিস্তান, হ্যাঁ, ওই যে পাঞ্জাব দিয়া কিছু অংশ আগে নিয়ে রাখছে, বাকিটা শুরু করবে। ওদিকে শুরু করবে কাশ্মীর, ওইটাও পাকিস্তান জড়িত। আরো বড় কে জানেন? যেটা আপনাদের সবচেয়ে বড় ভয়, চীন। সেটা তো পুরাই জড়িত 7 সিস্টারের সাথে। ওরা এদিক থেকে শুরু করলে আপনি অস্থির হয়ে যাবেন। মোদি সাহেব না তো, সরি, মোদি সাহেব, আপনি আপনার গদি হারাবেন। আমাদের এই যে বিপ্লব হয়ে গেছে না, এই বিপ্লবের আকারে সিরিয়াতে বিপ্লব হয়ে গেছে, পৃথিবীর আরো অনেক দেশে হবে। তবে আমার মনে হয় এবার আসতেছে আপনাদের পালা। আপনাদের দেশের ইয়াংরা আমাদের দেশের মডেলে একটা বিপ্লব যদি কইরা ফেলাইতে পারে, তাহলে আপনাদের দেশটাও ঠিক পথে যাবে। বেঠিক পথে যাচ্ছে। এই যে এক মোদিজি একজন বড় আসামির জন্য, কত বড় আসামি চিন্তা করতে পারছেন? কত মানুষ খুন কইরা গেছে তার জন্য আপনাদের সঙ্গে আমাদের ভেজাল লাগায় ফেলাইতেছে। দেখছেন, আমাদের সবচেয়ে প্রিয় দেশ কিন্তু ভারত। ভারত দেখা মানে আমরা বলতাম এক সময় পৃথিবী দেখা, যে দেশে এক অংশে শীত, আরেক দেশে অংশে গরম, এক অংশে মরুভূমি, আরেক অংশে বসন্তের ফুল ফুটে, এরকম একটা দেশ আমরা সবসময় যাইতাম আসতাম, ভাই ভাই মনে করতাম। এই দূরত্ব তৈরি করছে এই মোদিজি। আপনারা মোদিজিকে গদি থেকে সরান, না হলে কিন্তু আপনাদের সম্পর্ক আমাদের সাথে আরো অবনতি হবে এবং আপনাদের দেশটাও কিন্তু ভাগাভাগি হয়ে যেতে পারে। ডক্টর ইউনূস মোহাম্মদ উনি কিন্তু সহজ সরল মানুষ না। উনি ভালোবাসেন ইয়াং জেনারেশনকে, আমরাও ভালোবাসতে চাই ইয়াং জেনারেশনকে। আমরা তো শেষের দিকে মৃত্যুর স্বার্থ নিতেই হবে। নতুনদের হাতে দেশকে ছাইড়া যেতে হবে না, নতুনদেরকে পথ ছাইড়া দিতে হবে না, পথ ছাইড়া দিতে হবে। যারা ওই যে বুড়া রাজনীতিবিদরা আছেন না, বেশি কথা, বে কথা, কু কথা, অনেক কথা বলেন, এসব কথা বাদ দেন।
সুন্দর কথা বলেন ইয়াং জেনারেশনের মন পাওয়ার জন্য। না হলে ইয়াং জেনারেশন কারা, এই দেশের মানুষের চিন্তা ভাবনা কি? জুলাই আগস্ট অভ্যুত্থানে সামনের সারিতে থাকা ছাত্ররা নতুন দল গঠন করতে যাচ্ছেন, আমরা অনেকদিন থেকে শুনেছি। মানে এই যে ছাত্ররা বলে আমরা খুব জেনারেলাইজ করি, সহজে বোঝার জন্য বলি, কিন্তু আগেও বলেছি এটা খুব মনোলিথিক না, বিভিন্ন রকম ছাত্ররা ছিলেন। এই মুহূর্তে আমাদের সামনে যে ছাত্ররা আছেন তাদেরকে আমি ছাত্ররা এভাবে বলবো, কারণ এই ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটা সংগঠন তৈরি করেছিলেন, সেটা এখনও আছে। জাতীয় নাগরিক কমিটি তৈরি করেছেন যারা ইয়াং প্রফেশনালস, তাদের এই দুটো সংগঠন থেকে দল তৈরি হবে। এছাড়া ছাত্র দল, ছাত্র শিবির, সাধারণ ছাত্র, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র, অনেকে এই মুভমেন্টে জড়িত ছিল। তারা তাদের এই সংগঠনগুলোর সাথে তাদের বিরাট একটা অংশ নেইও, কিন্তু তারপর আমরা সাধারণভাবে বোঝার জন্য ছাত্ররা বলছি। যাই হোক, তাদের সংগঠন তৈরি হচ্ছে, দল তৈরি হচ্ছে। সেই দলটা নিয়ে এক ধরনের অন্তর্কোন্দল বা বিরোধ, আমরা এইভাবে বলি, কোন্দল না বললেও বিরোধের পরিস্থিতি দেখা যাচ্ছে। এবং তার চেয়েও আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে একটু কথা বলতে চাই, যে ছাত্র উপদেষ্টারা দায়িত্বে ছিলেন, আছেন, তারাও দায়িত্বে থাকা আদৌ নৈতিক কিনা যখন একটা রাজনৈতিক দল তৈরি হতে যাচ্ছে। প্রথম আলো একটা নিউজ করেছে, এটা নিয়ে অনেকেই এর মধ্যে নিউজ করেছিল। নাহিদ আহ্বায়ক, সদস্য সচিব পদে আলোচনায় 3 জন, মানে রাজনৈতিক দল নিয়ে এই ধরনের একটা আলোচনা। এখানে বলা হচ্ছে যে জনাব নাহিদ ইসলাম উপদেষ্টা, তিনি আহ্বায়ক হতে যাচ্ছেন। ইটস এ ভেরি গুড চয়েস আমি মনে করি, কারণ নাহিদের চাইতে বড় কোনো নাম এই মুভমেন্টে হয়ে ওঠেন। এটা ঘটে। আমি বলছি না তিনি বহুদিন থেকেই সবচেয়ে বড় রোল প্লে করেছেন, অনেকে অনেক রকম রোল প্লে করেছেন, কিন্তু কখনো কখনো এরকম ঘটনা ঘটে যে তিনি ফোরফ্রন্টে চলে আসেন। নাহিদ আসছেন, সো উনি আসবেন এবং উনি দল, মানে সরকার থেকে পদত্যাগ করে দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেবেন। এই যে উনি এতদিন সরকারে ছিলেন, এটাও কিন্তু আমি প্রশ্নবিদ্ধ বলে মনে করি। আমি আসবো সেই জায়গায়। এবং বলা হচ্ছে বাকি 2 জন যে ছাত্র উপদেষ্টা আছেন, আসিফ মাহমুদ এবং যেটা মাহফুজ আলম, তারা সরকারে থেকে যাবেন। এটাও ভীষণ অনৈতিক বলে আমি মনে করি। এই আলাপগুলো আমাদের করা দরকার। যাই হোক, যে বিরোধ বা কিছু ডিবেট অ্যাটলিস্ট বলবো আমরা, সেখানে বলা হচ্ছে 3 জন আছেন যারা দলটির সাধারণ সম্পাদক বা মেম্বার সেক্রেটারি, এখন সাধারণ সম্পাদক না, সেটা হওয়ার দৌড়ে আছেন। দ্বিতীয় প্রধান ব্যক্তি নাসির উদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন এবং মুখ্য সংগঠক সার্জিস আলম। আমি গতকাল দেখেছি ফেসবুকে জানাব আক্তার হোসেনকে রাখা না রাখা নিয়ে তীব্র বাকবিতণ্ডা চলছে। এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে কথা বলছেন, বিতর্কে জড়াচ্ছেন। আক্তার হোসেন থাকা না থাকা, এমনকি তার এই সরকারে থাকা না থাকা নিয়েও কেউ এই প্রশ্ন তুলেছেন যে তিনি সরকারে থাকতে পারেননি কেন। আমি জানি না আক্তার হোসেন থাকতে চেয়েছেন কিনা, এখানেও নাকি প্রচুর রাজনীতি হয়েছে। বিশেষ করে তার সংগঠনেরই 2 জন যখন উপদেষ্টা হয়েছেন প্রথম দফায়, জনাব নাহিদ এবং জনাব আসিফ, সেখানে আক্তার হোসেন হননি। এসব নিয়ে নানান তর্ক বিতর্ক আছে। আক্তার হোসেনের রোলের কথা আছে, ট্রু। ডাকসু যে নির্বাচনে নুরুল হক নূর ভিপি নির্বাচিত হয়েছিলেন, সেখানে আক্তার হোসেন সমাজ কল্যাণ সম্পাদক হয়েছেন এবং দীর্ঘদিন থেকে তিনি লড়াইয়ের মধ্যে আছেন, মাঠে আছেন, আমরা তাকে দেখেছি মাঠে। এটা সঠিক, এতে কোনো ভুল নেই। দেখো, ডিবেটটা চলছে, কিন্তু ডিবেটটা একটু অন্য একটা জায়গায় আসলে বেশি, এবং ভবিষ্যতে এই দলটায় এটাই মূল সংকট হতে যাচ্ছে বলে আমি মনে করি। আমি জায়গাটা পড়ি। আচ্ছা, এমনি দল সম্পর্কে বলা হয়েছে যে ফেব্রুয়ারির শেষাংশে একটা আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এটা হবে। এবার যে জায়গাটা আসলে মূল সমস্যা হতে পারে বলে আমি মনে করি, সেটা একটু পড়ি। নাগরিক কমিটির দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, নতুন দলের দ্বিতীয় সর্বোচ্চ পদে কে আসছেন তা নিয়ে এক ধরনের প্রতিযোগিতা আছে। আচ্ছা, এই 3 জনের নাম বললাম, সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি এবং আক্তার হোসেন। আচ্ছা, এর বাইরে অন্য শীর্ষ পদগুলোতে পছন্দের নেতাতে বসাতে তৎপর নাগরিক কমিটির বিভিন্ন অংশ, বিশেষ করে নাগরিক কমিটিতে থাকা ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতারা এই ব্যাপারে বেশ সক্রিয় বলে জানা গেছে। জাতীয় নাগরিক কমিটিতে মধ্যপন্থী ও বামধারার নেতারাও আছেন। তারা চান প্রধান 2টি পদের বাইরে শীর্ষ পর্যায়ের অন্য পদগুলোতে নিজের পছন্দের নেতারা থাকুক। আমরা একটা জিনিস তাহলে খেয়াল করলাম, ছাত্র শিবিরের সাবেক নেতারা, এই যে সাবেক নেতারা বলা হচ্ছে, আমি ছাত্র শিবিরের কোনো সাবেক নেতাকে সাবেক নেতা বলে মনে করি না। এরা আসলে শিবির, এরা এখন সাবেক বলছে, তাদের কৌশল, শিবিরের কৌশলের নামে মানুষকে ডিসিভ করার টেন্ডেন্সি আছে, তারা সেটাই করছেন। নট অনলি দ্যাট, আমি এটা বিশ্বাস করি সাবেক নেতা ছাড়াও নাগরিক কমিটিতে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেকেই আছেন যারা আসলে শিবিরের মানুষই, তারা এই পরিচয় দিচ্ছেন না বা কোনোদিন দেবেনও না, তারা এভাবে কাজ করতে অভ্যস্ত। যাই হোক, শিবির এবং এদিকে বাম বা মধ্যপন্থীদের মধ্যে এক ফাইট আছে। এখানে আমি জনাব আক্তারের একটা কথাকে কোট করতে চাই। তিনি অন রেকর্ড উনি বলেছেন এবং অন্যরাও বলেছেন, আক্তারকে আমি বেশ কয়েকবার বলতে শুনেছি যে তাদের দল একটা মধ্যপন্থী রাজনৈতিক দল হতে যাচ্ছে। ফলে এই দলটা মধ্যপন্থী রাজনৈতিক দল হতে যাওয়াটা অনেকেরই পছন্দ হবে না। এবং অ্যাপারেন্টলি দেখতে খুব সুন্দর লাগছিল যে জাতীয় নাগরিক কমিটি তার ছাতার নিচে সবাইকে আশ্রয় দিতে পেরেছে। ডান, মধ্য, বাম সবাই একসাথে এসে একটা দল তৈরি করছে। মানে রীতিমতো ওখানে কওমি মাদ্রাসায় পড়া মানুষজনও আছে। এরকম একটা হতে পারে না তা না, কিন্তু এরকম দল যদি শুধুমাত্র তাকে ওয়েলফেয়ারের ভিত্তিতে সংগঠিত করতে চায় তাহলে হয়তো সম্ভব। কিন্তু সমস্যা বেঁধে গেছে
নাগরিক কমিটির বহু মানুষ আইডিওলজিক্যাল ডিবেট শুরু করেছিলেন নানা ইস্যুতে, তারাই শুরু করেছেন। ফলে যখনই আমরা আইডিওলজিক্যাল ইস্যুকে প্রধান করে তুলব একটা দল তৈরির জন্য, মানে এই ডিবেট হতে পারে, আমি আজকে ডিবেটে যাচ্ছি না, আইডিওলজিক্যাল ইস্যু রিজলভ করা ছাড়া একটা রাজনৈতিক দল তৈরি হতে পারে কিনা, তার গোড়াপত্তন হতে পারে কিনা, সেই ডিবেট হতে পারে, সেই ডিবেট এখন ঢুকছি না। কিন্তু এটা যখন তৈরি হয়েছে তখন খুব স্বাভাবিকভাবে এটা দাঁড়াবে তাদের যে অ্যাপারেন্ট ইউনিটি সেটা ভেঙে পড়বে, কারণ বাম আর ডান একই দলে থেকে আইডিওলজিক্যাল ডিবেট করে আসলে টিকতে পারবে না, কোনোভাবেই সম্ভব না। সো এই ঝুঁকিটাতে তারা পড়েছে এবং এই বিরোধটা অলরেডি দেখা যাচ্ছে যে বিরোধটা ভবিষ্যতে আমি মনে করি আরও বেশি মাথা চাড়া দেবে, বেশি মাথা চাড়া দেবে। এবং এখানে একটা কথা একটু মনে রাখা ভালো, বিশেষ করে এক্স শিবির যারা আছেন তারা তাদের প্রভাব রাখতে চাইছেন। আমি ধারণা করি এর পেছনে একটা বড় কারণ, মাঠে বড় তাদের যে প্রোগ্রাম হয় এবং ভবিষ্যতে যে প্রোগ্রাম হবে তাতে লোকবল দেখানোর একটা বড় দায়িত্ব জামায়াত এবং শিবির পালন করবে। এটা যদি না করে তাহলে এই রাজনৈতিক দলটা খুব বড় বিপদে পড়ে যাবে। সুতরাং তাদের ওই শক্তির কোটানকোট জায়গাটা আছে, তাই তারা সেই শক্তি দেখাতে চাইছেন। এবং জামাত অনেক সময় যেটা করতে চাইবে যে তাদের দল তো আছেই, এই নতুন দলটা যখন তৈরি হবে সেটাও তাদের সাথে যাতে জোটবদ্ধ হয়। জামাত চেষ্টা করছে বিভিন্ন দলকে একত্র করতে, ইসলামী দলকে, এবং অবিশ্বাস্যভাবে যেসব দলের সাথে তার ঐতিহাসিক নীতিগত বিরোধ আছে, মাজারপন্থী দল যেমন ইসলামী আন্দোলন, চরমনায়ের পীরের দল, তাদের সাথেও তারা বসছেন, আলোচনা করছেন। সুতরাং কোনো না কোনো দিন তারা চাইছেন এটা সবাইকে একত্র করে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেও যদি তারা তাদের সাথে রাখতে পারেন সেটা তাদের জন্য ভালো হয়, ভালো মানে অনেক ভালো হয়। কারণ দলটার শক্তি কেমন দাঁড়াবে জানি না, কিন্তু এই দলটার সামনে যে মানুষগুলোকে আমরা দেখব, নাহিদ ইসলামকে দেখব, আক্তার আসুক, পাটোয়ারি, সার্জিস, যারা আসুক, পরবর্তীতে যেন আসিফ মাহমুদ বা মাহফুজ আলম, যেই যোগ হোক না কেন, মানে এই মানুষগুলোকে মানুষ মুভমেন্টের মানুষ হিসেবে জানে। সুতরাং তাদের একটা গুরুত্বপূর্ণ ইমেজের ভ্যালু আছে, সেই ভ্যালুটার ভালো সোশ্যাল ক্যাপিটাল, পলিটিক্যাল ক্যাপিটালও আছে, তারা সেটা ব্যবহার করতে পারবেন, তাই তারা চেষ্টা করবেন একটা নিকট রাখতে। কিন্তু ওদিকে আবার যে বলছেন তারা মধ্যপন্থী দল তৈরি করতে চান, আমি আগে একটা ভিডিও করেছি, মধ্যপন্থী দল যদি তারা তৈরি করতে চান তাহলে তাদের তো আসলে বিএনপির সাথেই এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হওয়ার সুযোগ বেশি। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে মধ্যপন্থী দলই বেশি থাকবে। তারা তাদের কর্মসূচির ভিত্তিতে ডিবেট করবে, মানুষের ভোট চাইবে, একজন অপরজনকে সমালোচনা করবে, তারা কি কর্মসূচি দিতে চায়, তারা মানুষকে কিভাবে ভালো রাখতে চায়, সেই ডিবেট, সেটা দিয়ে তারা তাদের রাজনীতি করবে। স্টাফ মানে পোস্ট আইডিওলজিক্যাল এরাতে আমরা আছি কি নেই, এখানে আইডিওলজিক্যাল ডিবেট শেষ হয়ে গেছে কি যায়নি, সেটা রাখা হবে কি হবে না, অনেক ডিবেট আছে, তারপরও আমি এটাকেই প্রেফার করব। যাই হোক, এই সংকটটা আমরা দেখব এবং এই সংকটটা এই দলকে মানে ঠিকঠাক মতো পারফর্ম করতে দেবে কিনা এই সন্দেহ আমার আছে এবং এই দল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার যে প্রসঙ্গটাতে আসছে, জনাব নাহিদ ইসলাম এসছেন, আমি তাকে ওয়েলকাম করি। আমি ব্যক্তিগতভাবে আমার চয়েস ছিলেন এই দলে জনাব নাহিদই দায়িত্ব নেবেন। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, যে মানুষটা এতদিন ধরে সরকারে আছেন, তিনি একটা রাজনৈতিক দল করছেন, এটা কি তার সরকারে থাকাটাকে প্রশ্নবিদ্ধ করে না? কারণ একটা মানুষ, একটা দুটো সংগঠন মিলে রাজনৈতিক দল তো আজকে হঠাৎ করে হয়নি, তারা দীর্ঘদিন থেকে কাজ করছেন, তারা কমিটি তৈরি করছেন, নানান সাংগঠনিক কাজ করছেন, এগুলো আমরা দেখেছি, এগুলো আমরা জানি। সেই দলটার সাথে উনি ইনভলভড ছিলেন না, এটা আমরা কীভাবে বলবো? ওনার মনের মধ্যে আছে উনি আসবেন, এবং এখন না, এর আগে উনি একাধিক সাক্ষাৎকারে বলেছেন তিনি যাওয়ার সম্ভাবনা আছে এবং সেই ক্ষেত্রে রিজাইন করে তিনি যাবেন, উনি এভাবে কথা বলেছেন। তার মানে তার পরিকল্পনায় এ দল আছে। নট অনলি দ্যাট, যারা মাহফুজ এবং যারা সজীব আসিফ মাহমুদ সম্পর্কে তিনি বলেছেন এভাবে যে তারা এখনই যাচ্ছেন না, কিন্তু তারা যখন যাবেন তারাও রিজাইন করে যাবেন। তার মানে দুজন ছাত্র প্রতিনিধি সরকারে থেকে গেছেন যাদের মনে ভেরি মাচ এই রাজনৈতিক দলটা আছে। তো তারা কি করছেন আসলে, এটা আমাদের তো জানতে পারতে হবে। জনাব আসিফ মাহমুদ স্থানীয় সরকার উপদেষ্টা, সামনে নির্বাচন আছে এবং আলাপ হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের, এই ক্ষেত্রে অনেক প্রশ্ন তো এসে হাজির হয়। নট অনলি দ্যাট, স্থানীয় সরকার উপদেষ্টার হাতে প্রচুর বরাদ্দ থাকে যেগুলো আসলে এক ধরনের নির্বাচনী বরাদ্দ হিসাবে পরিগণিত হতে পারে, ফলে সেটা এই দলের ক্ষেত্রে, দলের ভোট পাওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলবে না, সেটা আমরা কিভাবে বলতে পারি? অনেকগুলো প্রশ্ন আছে। অ্যাট দ্য সেম টাইম জনাব মাহফুজ আলম কি দায়িত্ব পালন করছেন, এই আলাপটাও অনেকবার করেছি, এটা আমাদের জানতে হবে। আসলে এটা আমাদের রাইট জানা, সরকারকে জানাতে হবে জনাব মাহফুজ আলমের কাজ কি, তিনি প্রধান উপদেষ্টা হয়ে কী কী দায়িত্ব পালন করছেন। কারণ এই পারসেপশন আছে তিনি আদতে দীর্ঘদিন থেকে, উনি ওখানে যখন বিশেষ সহকারী ছিলেন তখন থেকে, পরে উপদেষ্টা হওয়ার পরও তিনি আদতে এই দলটার এবং এই সংগঠনগুলো যখন বিভিন্ন জায়গায় কমিটি তৈরি হয়েছে, তৈরি করা, তাদের লোকবল তৈরি করা, তাদেরকে ট্রেনিং দেওয়া, এই কাজেই ব্যস্ত আছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাস্তবে কী হবে সেটা ইজ এ ডিফারেন্ট ডিবেট। আর একটু যোগ করে রাখি, আমরা তো আসলে এই সমাজে থাকি, বহু মানুষজনের সাথে এসব দল যারা করেন তাদের অনেকের সাথে আমাদের যোগাযোগ আছে, জানাশোনা আছে, কে কী করেন মোটামুটি আসলে আমরা জানি। চালাকি করতে হয় না, আমি প্রায় বলেছি, মানে তরুণদের নতুন দল, তারা নতুন বন্দোবস্তের কথা বলেন, তারা তৃতীয় শ্রেণীর চালাকি ধূর্তামি করে দল করলে ভালো কিছু হবে না। ফলে আমি মনে করি তাদের এই দুইজনেরও
এখনও দলে থাকা একেবারেই অনৈতিক। এর আগেও তারা বেশ খানিকটা অনৈতিক কাজ করেছেন বলে আমরা বলতেই পারি, কারণ তারা ওখানে সরকারে ছিলেন, কিন্তু এই যে এতদিন ধরে এই প্রসেস চলছে তার সাথে কোনো ফর্মে তারা যুক্ত ছিলেন এটা বলা যায় না। আর এখন যেহেতু দল তৈরি হতে যাচ্ছে, দল তৈরি হওয়ার পর দুজন উপদেষ্টা থেকে যাওয়া অত্যন্ত গর্হিত অন্যায় আমি বলবো। তাদের এখান থেকে সরে আসা উচিত এবং সরকারের উচিত এই দুজনকে তাদের সরকার থেকে বের করে দেয়া। আমি এই রিপোর্টেই দেখলাম বিএনপি একটা রিটেন চিঠি দিয়েছিল, সেখানে তিনি একটু পড়ি। সরকারের কোনো উপদেষ্টার ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া জড়িত রয়েছেন বলে জনমনের সংশয় সৃষ্টি হয়েছে। এই প্রক্রিয়া প্রশাসনিক ব্যবহার করে নানা লক্ষণ ক্রমেই প্রকাশ পাচ্ছে, এটা সুখকর নয়। এসব ব্যাপারে বিএনপি চিঠিতে রিটেন ফর্মেই বলেছে। তারপর তারা বলছেন যে দলে এলে পদত্যাগ করেই আসবেন। আবারও জনাব আরিফুল ইসলাম আদিব বলছেন উপদেষ্টা থেকে কেউ নতুন দলে এলে পদত্যাগ করেই আসবেন, অন্তর্বর্তী সরকার থেকে রাজনৈতিক দলে যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। তার মানে ওনারা আসবেন এই প্রবাবিলিটি আছে, ওই মানসিকতা, ওই দলের প্রতি ভালোবাসারই উনি সরকারে বসে আছেন। এটা অনৈতিক, এটা বুঝতে পারতে হবে। যে কথাটা বলছিলাম যে এই ছাত্ররা যখন নতুন বন্দোবস্তের কথা বলেন, নতুন রাজনীতির কথা বলেন, তারা আনএথিক্যাল বিষয় করবেন, এটা ঠিক হয় না। তারা আর 10টা দলের মতো আচরণ করবেন না। এটাই। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।